শিক্ষার্থী বন্ধুরা, ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে যেই ক্লাসটি শেয়ার করব সেটি হচ্ছে সাফিক্স প্রিফিক্স। এটি মাধ্যমিক স্কুলে অষ্টম, নবম এবং দশম শ্রেণীতে পড়ানো হয়। তো তোমরা যারা অষ্টম, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী তারা এই ক্লাসটি এনজয় করতে পারো। তো শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে সাফিক্স প্রিফিক্স তোমরা শিখবেই। কেমন করে? অল্প কয়েকটু বিষয় জানলেই আমি তোমাদেরকে সাফিক্স প্রিফিক্স শিখিয়ে দিতে পারবো। তো সেই বিষয়গুলো একটু দেখে নিই। একেবারে সহজ। এই যে এখানে যেটুকু লেখা আছে এটুকু আমরা প্রাইমারি স্কুলেই পড়েছি, যেমন ইনটু, ইনসাইড, অন টু, অফ টু, টুয়ার্ডস, থ্রো, বাই, বিফোর, বিহাইন্ড, উইথ, উইদিন ইত্যাদি, উইদাউট, ফর, এগুলো কিন্তু আমরা প্রিপোজিশন হিসাবে একেবারে প্রাইমারি স্কুলে পড়েছি। তো তোমরা একটুখানি ভিডিওটা প্রয়োজনে পজ বাটনে ক্লিক করে এটুকু একটু পড়ে নাও। এটুকু আমাদের খুব করে লাগবে আমাদের সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে। কেমন করে লাগবে তোমাদেরকে দেখাবো আমি। লিস্ট অফ ডিটারমিনার্স। তো ডিটারমিনার শুনে নাম ঘাবড়াবার কোনো কিছু নেই। ডিটারমিনার শব্দগুলো দেখে নাও। আ, অ্যান, দা, এগুলো আমরা একটা বহুল ব্যবহৃত তিনটে ডিটারমিনার হচ্ছে আ, অ্যান, দা। তো ডিটারমিনার শব্দটা তোমরা শোনোনি কেন? হাই স্কুলে এটি পড়ানো হয় না, ইন্টারমিডিয়েটে এটি আছে। ডিটারমিনারের ওদের একটি চ্যাপ্টারই আছে, একটি প্রশ্নই থাকে। তো এইগুলো হচ্ছে ডিটারমিনার। আমাদের সেই ডিটারমিনারের সংজ্ঞা জানার দরকার নেই, আমরা এই শব্দগুলো একটু মুখস্থ করে রাখবো। দেখো, খেয়াল করো, সব তোমাদের পরিচিত শব্দ, একবার 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি, আমার, তোমার, মাই, ইয়োর, হার ইত্যাদি, এগুলো সব কমন ডিটারমিনার। এটি খুব করে লাগবে, আমাদের অনেক লাগবে। বিশেষ করে এই আর্টিকেল 3টা তো বহুল ব্যবহৃত ডিটারমিনার, এগুলো আমাদের খুব করে লাগবে। একটু পড়ে নাও। তারপর আসো লিস্ট অফ বি ভার্ব। বি ভার্ব তার মানে সেটি লিঙ্কিং ভার্ব। এটি কিন্তু লিঙ্কিং ভার্ব, এটি বি ভার্ব এবং লিঙ্কিং ভার্ব, আর এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। মোস্ট কমন। আচ্ছা, বি, এম, ইজ, আর, ওয়াজ, আর, বিন, বিং, এটি হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। এখানে একটি লিঙ্কিং ভার্ব 8টি ফর্ম দেওয়া আছে। আর এই যে ফিল, লুক, সিম, সাউন্ড, স্মেল, টেস্ট, এই কয়েকটা লিঙ্কিং ভার্ব দেওয়া আছে। এই কয়টা মুখস্থ করলে আপাতত আমরা শুরু করতে পারবো, একটা চমৎকার একটা স্টার্ট করতে পারবো। প্রয়োজনে ভিডিওটা পজ বাটনে ক্লিক করে থামিয়ে দিয়ে এটুকু একটু পড়ে নাও। তা আশা করি এতক্ষণে তোমরা সেই কাজটি করে ফেলেছো। এবার আসো আমরা শুরু করি আমাদের আজকের লেসনটি। এই হচ্ছে আমাদের প্রশ্নপত্র, এটি আমরা সলিউশন করব। তো সলিউশন করতে গেলে প্রথমেই আছে ড্যাশ অনেস্ট অ্যান্ড ডিউটিফুল মে হেল্প রাইজ আ পারসন অ্যাট দ্য টপ অফ হিজ ড্যাশ ডিজায়ার গোল। এই হচ্ছে আমাদের বাক্যটি। তো বলছে এই বাক্যটির মধ্যে মে হেল্প, এটি হচ্ছে ভার্ব। যে আমরা যখন বাক্যের মধ্যে ভার্ব দেখি, দেখো ভার্বের আগেই তোমাদেরকে সংশোধন করতে বলা হয়েছে। তো ভার্বের আগে সংশোধনটা করতে গেলে কি করতে হয় খেয়াল করো। বাক্যে ব্যবহৃত মে হেল্প হলো একটি ভার্ব ফ্রেজ, এইটি একটি ভার্ব ফ্রেজ। তাহলে এর একটি সাবজেক্ট লাগবে, অর্থাৎ এই ভার্বের একটি সাবজেক্ট লাগবে। এদিকে সে সাবজেক্ট হয় নাউন, প্রোনাউন। সাবজেক্ট হিসেবে দেওয়া আছে অনেস্ট অ্যান্ড ডিউটিফুল। এই যে অনেস্ট দেওয়া আছে, ডিউটিফুল দেওয়া আছে, দুটি গুণবাচক বা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এই দুটিই কিন্তু গুণবাচক শব্দ। আমাদের লাগবে নামবাচক বা নাউন, কিন্তু সাবজেক্ট হিসেবে আমাদের লাগবে নাউন ওয়ার্ড। অনেস্ট এবং ডিউটিফুলের নাউন ফর্ম হলো অনেস্টি এবং ডিউটিফুলনেস। তাহলে এটিকে আমাদের অনেস্টি বানাইতে হবে নাউন, আর এটিকে ডিউটিফুল নাউন বানাইতে হবে। তাহলেই এই ভার্বের সাবজেক্ট হিসাবে বসবে। তা আমরা উত্তরটি একটু লিখে নিই। খেয়াল করো, অনেস্টি এবং ডিউটিফুলনেস লিখেছি। আচ্ছা, তো এইখানে আমরা নাউন বানালাম, তো এটি তো আমাদের সাবজেক্ট হিসাবে যথেষ্ট ছিল। এটিকেও কেন নাউন বানাতে হলো? নিয়মটি হচ্ছে অ্যান্ডের আগে যদি নাউন ওয়ার্ড হয়, অ্যান্ডের পরেও নাউন ওয়ার্ড হবে। মনে থাকবে আশা করি। অ্যান্ডের আগে যদি নাউন ওয়ার্ড হয়, অ্যান্ডের পরেও নাউন ওয়ার্ড। অ্যান্ডের আগে যদি অ্যাডজেক্টিভ ওয়ার্ড হয়, অ্যান্ডের পরেও হবে অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তা আশা করি আমরা ধরতে পেরেছি। তারপরে আসো মে হেল্প রাইজ এ পারসন অ্যাট দ্য টপ অফ হিজ ড্যাশ ডিজায়ার গোল। এই যে খেয়াল করে, এখানে আছে ডিজায়ার, তারপর আছে গোল। তার আগের শব্দটি দেখো, এই যে আমাদের এই যে এখানে আমাদের পরিবর্তন হবে, তার আগে হচ্ছে হিজ হচ্ছে একটি ডিটারমিনার। আজকে আমি তোমাদের দেখিয়েছি, প্রথম স্লাইডে দেখিয়েছি ডিটারমিনার। দেখো এখনই আমাদের দরকার পড়ে গেল। তাহলে এটি হচ্ছে ডিটারমিনার। নিয়মটা দেখে নাও, ডিটারমিনার থাকলে কি হয়। নিয়ম হচ্ছে ডিটারমিনার ও নাউনের মাঝে ব্যবহৃত ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হয়, এটি আমাদের ডিটারমিনার। আর এই যে গোল, এটি হচ্ছে আমাদের নাউন। এর মাঝখানে একটি ওয়ার্ড আছে। বাক্যটিতে ডিটারমিনার হিজ এবং নাউন ওয়ার্ড গোলের মাঝে ডিজায়ার ভার্ব ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হবে। তাহলে এই যে ডিটারমিনার আর এই যে নাউন ওয়ার্ড গোল, তারপরে এই ডিজায়ার হচ্ছে একটি ভার্ব ওয়ার্ড। তাহলে এটিকে আমাদের কী বানাইতে হবে? অ্যাডজেক্টিভ। ডিটারমিনারের পরে অ্যাডজেক্টিভ, তারপরে হবে নাউন। অর্থাৎ ডিটারমিনার এবং নাউনের মাঝে যদি কোনো কিছু পরিবর্তন করতে হয়, সেটিকে আমাদের অ্যাডজেক্টিভ বানাইতে হবে। তাহলে আমাদের উত্তরটি ডিজায়ারের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডিজায়ার্ড। লিখে ফেললাম আমরা। এবার আসো আর ড্যাশ অনেস্ট ম্যান। আবার আসো এই যে বহুল ব্যবহৃত সেই ডিটারমিনার,
তাহলে এটি আমাদের আর মনে হয় বেশি বলার দরকার নেই, আমরা খুব সহজে শুনে ফেলি। দেখো ডিটারমিনার ও নাউনের মাঝে ব্যবহৃত ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হবে। তো এই আমাদের ডিটারমিনার, এই আমাদের ম্যান হচ্ছে নাউন, নিঃসন্দেহে আমরা সবাই জানি। এখন মাঝখানে অনেস্ট, এটি অ্যাডজেক্টিভ। এখন আমাদের উত্তরও হবে অ্যাডজেক্টিভ, বলছে ডিটারমিনার এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ ওয়ার্ড হবে, কিন্তু দেওয়াই আছে অ্যাডজেক্টিভ। তাহলে উপায় কি? যখন অ্যাডজেক্টিভ ওয়ার্ডই দেওয়া থাকবে তখন জাস্ট ওই ওয়ার্ডটির বিপরীত শব্দ লিখে দেবে তোমরা। তো অনেস্টির বিপরীত শব্দ হচ্ছে ডিসঅনেস্ট, তাহলে আমরা উত্তর লিখে দেবো ডিসঅনেস্ট। এখানে কিন্তু সব কথাটুকু একদম ব্যাখ্যা করে দেওয়া আছে, আমার বইয়ের মধ্যে থেকে আমি হুবহু তুলে দিয়েছি তোমাদেরকে, এটা একটু পরে আমি তোমাদের বইটি দেখাবো। আচ্ছা, তারপরে হু ইজ অলসো ড্যাশ গ্রিড ফর মানি। দেখো এইখানে একটি বি ভার্ব আছে, আজকেই কিন্তু আমি তোমাদের বি ভার্ব পড়তে বলেছিলাম আজকে স্লাইডে। তো বি ভার্ব থাকলে সমস্যাটা কি, সমাধানটা কি হবে খেয়াল করে দেখে নাও। বলছে লিঙ্কিং ভার্বের পরে, এটি কিন্তু লিঙ্কিং ভার্ব, তোমাদের তখনই বলেছি বি ভার্ব, সকল বি ভার্বই হচ্ছে লিঙ্কিং ভার্ব, আমি এখানে লিঙ্কিং ভার্ব হিসাবে দেখিয়েছি। তো বলছে লিঙ্কিং ভার্বের পর কোনো ডিটারমিনার না থাকলে এরপর অ্যাডজেক্টিভ বসবে। খুব ভালো করে শোনো, এইটি লিঙ্কিং ভার্ব, এরপরে কিন্তু এখানে কোনো ডিটারমিনার নেই। যদি ডিটারমিনার না থাকে তাহলে এরপর অ্যাডজেক্টিভ হবে, তাহলে এরপরে এটাই তো অ্যাডজেক্টিভ হওয়ার কথা ছিল, কিন্তু এই যে আমাদের আরেকটি শব্দ দেওয়া আছে যে, তাহলে ইজ অলসো গ্রিড, এটি একটি গুচ্ছ, এই যে অলসোর পরে আরেকটি শব্দ, তাহলে এটি তো আমাদের পরিবর্তন করতে বলেনি, তাহলে এটি আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে এই শব্দটি, এই যে গ্রিড মানে লোভ, তাহলে এর গুণবাচক শব্দটি কি? গ্রিডি। তাহলে আমরা এই শব্দটিকে বানিয়ে দেবো গ্রিডি। এখন খেয়াল করে এখানে আরেকটু লেখা আছে, তবে উক্ত অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করতে এর পূর্বে অ্যাডভার্ব বসতে পারে। দেখো এইটি গুণবাচক শব্দের আগে এই দেখো এইখানে একটি অ্যাডভার্ব ওয়ার্ড, অলসো এটি হচ্ছে অ্যাডভার্ব ওয়ার্ড দেওয়া আছে। আচ্ছা, তারপর আসো, ইজ অলওয়েজ ড্যাশ হেট বাই অল। তাহলে হচ্ছে ইজ অলওয়েজ হেট বাই অল। দেখো এইখানে একটি বি ভার্ব আছে, এই আমাদের বি ভার্ব, তারপরে এই হেট এটি হচ্ছে ভার্ব, তারপর আছে বাই অল, এই যে বাইয়ের পরে প্রোনাউন দেওয়া আছে। নিয়ম হচ্ছে বাক্যের শেষ অংশের দিকে অর্থাৎ অবজেক্ট অংশে যদি এরকম প্রেপোজিশন থাকে, এটি আছে প্রেপোজিশন থাকে এবং প্রেপোজিশনের পরে যদি নাউন প্রোনাউন থাকে, তখন ওই বাক্যেতে বি ভার্বের পরের ভার্বটি প্যাসিভ পাস্ট পার্টিসিপল ফর্মে হয়, অর্থাৎ বাক্যটিকে প্যাসিভ ভয়েস তৈরি করতে হয়। দেখো নিয়মটা দেখে নাও কি লেখা আছে বইয়ের মধ্যে। বাক্যের সাধারণত অবজেক্ট অংশে বাই প্লাস নাউন প্রোনাউন, দেখো এটা বাই, তারপরে যে একটি প্রোনাউন, বাই প্লাস নাউন প্রোনাউন থাকলে বাক্যটি প্যাসিভ ভয়েস হয়। তো এই যে আমাদের ইজ, তারপরে প্যাসিভ ভয়েস করতে হলে এখন কী করতে হবে? তো প্যাসিভ ভয়েসের বি ভার্বের পর, প্যাসিভ ভয়েসে বি ভার্বের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হয়। খেয়াল করো, এই আমাদের বি ভার্ব দেওয়া আছে, তাহলে এই ভার্বটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মে লিখে ফেলবো। তাহলে আমরা লিখে ফেললাম হেটেড, এই হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। তো বন্ধুরা, তোমরা এই যে ক্লাসটি দেখছো, এই ক্লাসটি আমি মূলত দেখাচ্ছি কোথা থেকে? আমার নিজের সেই স্টুডেন্টস হ্যান্ডবুক নামক বইটি থেকে। তো আসলে বইয়ের মধ্যে কেমন করে দেওয়া আছে, কীভাবে সাফিক্স প্রিফিক্সের ডিসকাশন করা আছে, একটু আমরা দেখে আসি আমরা আবার কোথা থেকে সমাধান শুরু করে দেবো। এক নম্বর করেছি আমরা এই যে জি নম্বর থেকে সমাধান শুরু করে দেবো। আচ্ছা, তো আসো আমরা বইটা একটু দেখে আসি। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি এতক্ষণ তোমাদের সাথে বকবক করছি, তা কিন্তু এই যে আমার বইয়ের এই চ্যাপ্টার 3 থেকে বকবকটা করছি। তো চ্যাপ্টার 3তে অ্যাফিক্স, আসলে এই প্রশ্নটা অ্যাফিক্স হলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। আসলে অ্যাফিক্স নিয়ে আমাদের এখানে কাজ। অ্যাফিক্সের মধ্যে কেন সাফিক্স প্রিফিক্স হলো আমি বলি, অ্যাফিক্সের কিন্তু 4টি ভাগ আছে। এই যে অ্যাফিক্স, সাফিক্স, প্রিফিক্স, ইনফিক্স এবং সারকামফিক্স, এই যে অ্যাফিক্সকে এরকম 4টা ভাগ করা হয়। তো এই 4টা ভাগে কী কী দেখো, সাফিক্স যখন আমরা কোনো ওয়ার্ডের শেষে শব্দ যোগ করি, শব্দাংশ যোগ করি। প্রিফিক্স হচ্ছে কোনো শব্দের প্রথমে শব্দাংশ যোগ করি। ইনফিক্স হচ্ছে দুটি শব্দের মাঝখানে, যেমন পাসার বাই মানে পথিক আমরা সবাই জানি, তার মাঝখানে আমি এটা যোগ করে সিএস, এটিকে বলা হচ্ছে ইনফিক্স। আর সারকামফিক্স কি, এটা তোমরা জানো, যখন ফিট শব্দটির এপারে ওপারে আমরা দুটি অংশ যোগ করে দিয়েছি, এটাকে বলে সারকামফিক্স। তো সাধারণত যেহেতু আমাদের প্রশ্নপত্রে এই দুটির ব্যবহারই বেশি থাকে, সাফিক্স এবং প্রিফিক্স, এই জন্য এই প্রশ্নটির নাম হয়ে গেছে সাফিক্স প্রিফিক্স, এনসিটিভি এটার নাম দিয়েছে। তো যাই হোক, এই সাফিক্স প্রিফিক্স আমি মোট 4টি স্টেপে তোমাদের সাথে আলাপ করেছি। 3 নম্বর অধ্যায়ে চ্যাপ্টার 3, এই 3 অধ্যায়ে আমি 4টা স্টেপে তোমার সাথে আলাপ করেছি। তা আমি যে ক্লাসটি দেখাচ্ছি সেখানেই সবচেয়ে বেশি মজার, সেটা হচ্ছে 3 নম্বর স্টেপ, আমি সেটাও তোমাদেরকে দেখাবো। তো প্রথমে স্টেপ 1-এ কী আছে দেখে নাও। সাফিক্স প্রিফিক্সের জন্য প্রাথমিক যেটুকু জানতে হবে, এই যে এখানে এইটুকু জানতে হবে। এখানে তোমাদের 7টা পয়েন্ট দেওয়া আছে, এই যে পয়েন্ট 1, এইভাবে 7টা পয়েন্ট দেওয়া আছে। এই 7টা পয়েন্ট কিন্তু তোমাদেরকে একটু পড়তে হবে, একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। তো 7 নম্বরে গিয়ে আছে হচ্ছে ফরমেশন অফ ওয়ার্ড।
দেখো এই যে ওয়ার্ডের গঠন, অর্থাৎ কেমন কি আমরা নাউন তৈরি করছি, কেমন করে অ্যাডজেক্টিভ তৈরি করছি এবং তাদের বাক্যে অবস্থান কোথায় হবে সেটিও এখানে লেখা আছে। ডিটেলস সব কিছু তোমাদের বইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি, এটাও জানতে হবে। তো হচ্ছে চ্যাপ্টার 1। আর চ্যাপ্টার 2তে আমরা গিয়ে দেখি এই চ্যাপ্টার 2 না, স্টেপ 2তে আমরা হচ্ছে দিয়েছি এখানে একবারে নিয়মাবলী। এই যে এতক্ষণ আমি যে নিয়মাবলী বলছি সেগুলো আমি একটা প্যাসেজকে সরাসরি বলছি, আর ইন জেনারেলি এখানে নিয়ম দেওয়া আছে, 20টা নিয়ম দেওয়া আছে। এই 20টা নিয়মও তোমরা পড়ে নেবা। যদি পড়ার ধৈর্য নাও কুলায় তাতেও কোনো সমস্যা নেই। তারপরেও আমি আসি কোথায় আসি, তারপর আমি আসি চ্যাপ্টার 3তে গিয়ে। তো আসো এবার আমরা চ্যাপ্টার 3তে যাই। তো এইখানে 19টা, এই যে 20টা শেষ, এইবার চ্যাপ্টার 3। এবং এইখানটায় হচ্ছে আমাদের সেই মজার খেলাটা। এইখান থেকে কিন্তু আমি তোমাদেরকে প্রশ্ন দেখিয়েছি। তো এই যে দেখো এটি 1 নম্বর প্যাসেজ। এইরকম 10টা প্যাসেজ আছে, 10টা প্যাসেজে 10 10 100, 100টি সলিউশন দেওয়া আছে। এই 100টি সলিউশন দিলেও তোমরা যদি না শিখো তাহলে আমার বড়ই কষ্ট থেকে যাবে, তাহলে আর আমার কিছু বলার নেই। তো আমি তোমাদের কোথা থেকে দেখিয়েছি প্রশ্নটি, আসো দেখি। সম্ভবত 4 কিংবা 5 থেকে দেখিয়েছি। এই যে এটা হচ্ছে 2 নম্বর। তারপরে দেখো 2 নম্বর এই যে শব্দার্থ, প্রত্যেকটি শব্দার্থ আছে। আবার এই যে এই এতক্ষণ ধরে ব্যাখ্যা যেগুলো আমি তোমাদেরকে এতক্ষণ দেখাচ্ছি। আচ্ছা 2 3, হ্যাঁ এই যে এইখান থেকে আমি দেখিয়েছি তোমাদেরকে। দেখো এই প্রশ্নটা নিয়ে আমি কিন্তু আজকে আলাপ করছি তোমাদের সাথে। তো এই প্রশ্নের শেষে কি আছে দেখো, এইখানে দেখো আছে শব্দার্থ, তারপরে এইখানে দেখো ব্যাখ্যা। এই যে এই ব্যাখ্যা কিন্তু আমি এতক্ষণ তোমাদের দেখাচ্ছি, এইগুলাই দেখাচ্ছি। এগুলো আমি কষ্ট করে আগে লিখে নিয়েছি তোমাদের জন্য। এখন আমার খুব সহজ হয়েছে, খুব সহজে আমি ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিতে পারছি, আমার কোনো কষ্ট হয় না এগুলো দেখাইতে। তো এই যে একেবারে আমরা এই যে পর্যন্ত দেখিয়েছি, তারপর যদি কোনো নোট থাকে সেটিও আমি দেখিয়েছি। তারপরে এটি 4 নম্বর। এইভাবে 10টি প্যাসেজের এমন করে সলিউশন দেওয়া আছে চ্যাপ্টার 3তে। আর চ্যাপ্টার 4-এ কী আছে, চ্যাপ্টার 4-এ আছে একেবারে প্রায় 40টি মতো প্যাসেজ এবং শব্দার্থ সহ এবং তার উত্তর। তোমাদেরকে সেটা নিজে থেকে আগে প্রথমে সলিউশন করতে হবে, তারপর উত্তর লিখতে হবে। তো এই হচ্ছে আমার বইয়ের ভিতর থেকে সাফিক্স প্রিফিক্স তোমাদের দেখিয়ে দিলাম যে বইয়ের মধ্যে আমার কীভাবে লেখা আছে। তোমরা যারা বইটি তোমাদের সংগ্রহ করেছো কিংবা করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করবে, যোগাযোগের ঠিকানা এবং বইটি আমি একটু পরে আবার দেখাবো। তো আসো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। তো তোমাদের মনে আছে তো আমি কিন্তু তোমাদের এফ পর্যন্ত দেখিয়েছি। এবার আমরা দেখব হচ্ছে এফ এর পরে, অর্থাৎ এই যে জি নম্বর থেকে। আচ্ছা আসো, তো আ ডিসঅনেস্ট ম্যান ক্যান আর্ন আ হিউজ সাম অফ মানি। একজন অসৎ মানুষ অনেক টাকা উপার্জন করতে পারে, বাট হি নেভার লিডস, কিন্তু সে কখনোই জীবনযাপন করে না, সে কখনোই পরিচালনা করে না। আর ড্যাশ পিস লাইফ। আবারও দেখো ডিটারমিনার, তোমাদেরকে বহুবার বলেছি ডিটারমিনার তোমাদেরকে শিখতে হবে। তো ডিটারমিনার, তারপরে ড্যাশ, তারপরে লাইফ, এটা একটা নাউন। তো এই নিয়মটা আজকে আমরা পড়লাম একটু আগে। কী পড়েছিলাম দেখে নাও, যে ডিটারমিনার ও নাউনের মাঝে ব্যবহৃত ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হবে, অর্থাৎ এই শব্দটি হবে অ্যাডজেক্টিভ। বাক্যটিতে ডিটারমিনার দেওয়া আছে এবং নাউন ওয়ার্ড লাইফ দেওয়া আছে, মাঝখানে ওয়ার্ড পিস আছে। পিস একটি নাউন ওয়ার্ড, আমাদেরকে সেটিকে বানাইতে হবে অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তাহলে পিসের অ্যাডজেক্টিভ ওয়ার্ডটি হচ্ছে কি, পিসফুল। এই হচ্ছে আমাদের পিসফুল। আসো উত্তর লিখে ফেলি। উত্তর লিখে ফেললাম। তারপরে আসো, অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে অ্যান অনেস্ট ম্যান মে নট হ্যাভ ভাস্ট প্রপার্টি। অপরদিকে একজন সৎ মানুষের বিশাল সম্পত্তি, বিশাল প্রপার্টিস নাও থাকতে পারে, বাট হি পাসেস হিজ লাইফ, কিন্তু সে তার জীবন অতিবাহিত করে। তারপরে আসে আমাদের যে গ্যাপ। এবার আসো, এই বাক্যের এই অংশটি শুরু হলো হি পাসেস হিজ লাইফ, সে তার জীবন অতিবাহিত করে। দেখো এটা একটি কমপ্লিট সেন্টেন্স। হি পাসেস হিজ লাইফ, সে তার জীবন অতিবাহিত করে। এই বাক্যের আর কোনো কিছু না লিখলেও বাক্যটি সম্পূর্ণ। তো যখন একটি বাক্য সম্পূর্ণ হয় তারপরে কোনো কিছু না লিখলেও চলে, তখনও যদি তোমাকে কেউ কোনো কিছু লিখতে বলে সেটি হবে অ্যাডভার্ব। নিয়মটা দেখে নাও, একেবারে চমৎকার। হি পাসেস হিজ লাইফ, সে তার জীবন অতিবাহিত করে। ঠিক আছে, এটি হলো একটি সম্পূর্ণ বাক্য। একটি পরিপূর্ণ অর্থবোধক বাক্যের শেষে আলংকারিক বা অতিরিক্ত শব্দ হিসাবে অ্যাডভার্ব বসে। এই যে বললাম যে বাক্যটি সম্পূর্ণ, তারপরে তোমাকে ধরে বেঁধে বলা হচ্ছে, দড়ি বেঁধে, যে তোমাকে এখানে একটা কিছু লিখতেই হবে। তখন তুমি নিরুপায় হয়ে একেবারে দুশ্চিন্তা মুক্ত হয়ে একটি অ্যাডভার্ব ওয়ার্ড লিখে দেবে। তো এই যে এখানে আছে হ্যাপি, আমরা জানি হ্যাপির অ্যাডভার্ব ওয়ার্ডটি হচ্ছে হ্যাপিলি, সুখের সাথে। এখন আসো, তারপরে আছে অ্যান্ড। তাহলে অ্যান্ডের আগে যদি অ্যাডভার্ব হয়, তাহলে একটু আগে শিখেছি এই যে অ্যান্ডের আগে এখানে ছিল, আমরা বানিয়েছিলাম নাউন, এখানেও নাউন। এবার আমরা অ্যান্ডের আগে এখানে বানালাম অ্যাডভার্ব, তাহলে এটিও হবে অ্যাডভার্ব। তো পিসফুলের অ্যাডভার্বটি হচ্ছে পিসফুলি। তো আসো এই দুটো উত্তর আমরা লিখে ফেলি। এই দুটো উত্তর আমরা লিখে ফেললাম। তারপরে থাকলো কি, আর একটি ওয়ার্ড। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা,
আমি তোমাদেরকে বলেছিলাম যে ক্লাসটির মাঝেই আমি আমার বইটি তোমাদেরকে দেখিয়ে দেব। তো এই হচ্ছে আমার বইটি, এটি বইটির ফ্রন্ট পেজ এবং এইটি হচ্ছে বইটির কাভার পেজ। তো কাভার পেজের শেষে, কাভার পেজের উপরে একটি কিউআর কোড দেওয়া আছে। তোমাদের স্মার্ট মোবাইলের যদি কিউআর কোড স্ক্যানার যদি আপলোড করা থাকে অর্থাৎ ডাউনলোড করে নিয়ে থাকো, তাহলে তোমরা এখানে স্ক্যানিং করে দেখতে পারবে আমার কিছু তথ্য, বইয়ের কিছু তথ্য, পৃষ্ঠা সংখ্যা, এডিশন এবং আমার মোবাইল নম্বর সহ একটি ফেসবুক অ্যাকাউন্ট এর মধ্যে দেওয়া আছে। তো যাই হোক, তো আমি বলতে চেয়েছিলাম যে এই বইটি কেমন করে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর হলো, তো আসো আমরা সেটি দেখে নিই। দেখো, এটি হচ্ছে প্রথম একটি সূচিপত্র। এখানে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য দেখানো হয়েছে। আমরা হাই স্কুলে অর্থাৎ মাধ্যমিক স্কুলে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীকে সেম গ্রামার অর্থাৎ 7টি আইটেমের উপরে গ্রামার শিখিয়ে থাকি। এই সবগুলো এখানে দেওয়া আছে এবং আমি এই ক্লাসটি যেভাবে নিচ্ছি, এতক্ষণ যেভাবে ক্লাসটি নিচ্ছি, এভাবেই সবগুলো ডিসকাশন করা আছে। তারপর আছে অষ্টম শ্রেণী। দেখো, এটি অষ্টম শ্রেণীর সূচি। আমরা মাধ্যমিক স্কুলে অষ্টম শ্রেণীতে 5টি গ্রামার শিখিয়ে থাকি। 5টা গ্রামারই একেবারে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া আছে, একবার নোট আকারে, একবারে বলতে পারো তোমরা নোট আকারে দেওয়া আছে। এই তো গেল 6, 7, 8। এবার আসো 9, 10-এর কী আছে। 9, 10-এ কিন্তু আমরা 10টি গ্রামার শিখিয়ে থাকি, 11টি গ্রামার শিখিয়ে থাকি। এই 11টি গ্রামারই কিন্তু আমার এই বইয়ের মধ্যে দেওয়া আছে এবং ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া আছে, যাতে তোমরা প্রাইভেট টিউটরে শোনা কথাগুলো, ক্লাসরুমে শোনা কথাগুলো যেন বাড়িতে এসে আরেকবার মনে করে নিতে পারো, একেবারে নোট করে সবগুলো দেওয়া আছে। তো এই বইটি যদি তোমরা পেতে চাও, তাহলে তোমরা আমাকে মোবাইলে একটি কল করতে পারো। আর যেভাবে আমি তোমাদেরকে বইটি পাঠাতে পারবো সেটি হচ্ছে 1 সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং 2 হচ্ছে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস। তো এই বইটি পেতে হলে এটার এক্সচেঞ্জ মূল্য হচ্ছে 350 টাকা। 350 টাকার বিনিময়ে এই বইটি পেতে পারবে। আর বইটি পাওয়ার জন্য আমাকে কল করতে হবে মোবাইলে। মোবাইল নম্বরটি হলো 01740717656 এই নম্বরে। আমার এই ক্লাসটি যদি কোনো সম্মানিত অভিভাবক দেখে থাকেন, তাহলে আপনার সন্তান হাই স্কুলের যেই ক্লাসেই পড়ে থাকুক না কেন, তাহলে তাকে আপনি এই বইটি কিনে দিতে পারেন। এবং এই বইটি যদি সে ষষ্ঠ কিংবা সপ্তম, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয়, তাহলে কয়েক বছর ধরে সে হাই স্কুলের সমস্ত গ্রামার একই বইয়ের মধ্যে পাবে। আমার এই ক্লাসটি যদি কোনো প্রাইভেট টিউটর কিংবা শ্রেণী শিক্ষক কিংবা কোচিং সেন্টারের কোনো শিক্ষক দেখে থাকেন, আপনারাও কালেকশনে রাখতে পারেন। আপনারা হয়তো সময়ের অভাবে যেই কথাগুলো গুছিয়ে নোট আকারে লিখে রাখতে পারেননি বাড়িতে, আমি আপনার হাতের কাছে সেটি একেবারে সুন্দর করে গুছিয়ে লিখে রেখেছি। আপনি এটা দেখে আপনার শিক্ষার্থীদের আপনি টিচিং দিতে পারবেন আশা করি। এবং আরও যদি আমার এই ক্লাসটি কোনো সম্মানিত প্রধান শিক্ষক দেখে থাকেন, তাহলে হতে পারে এই বইটি আপনার স্কুলের পাঠ্য। একটু কল্পনা করুন, আপনার স্কুলে যদি 500 কিংবা 1000 শিক্ষার্থী থাকে, সবার হাতে যদি একই বই থাকে, যেই বইটির মধ্যে হাই স্কুলের সমস্ত গ্রামার বিশ্লেষণ করে দেওয়া আছে, তাহলে শিক্ষার্থীদের মাঝে একটি ব্রেন স্টর্মিং শুরু হবে। একে অপরের সাথে তারা শেয়ারিং করে একটি গ্রামার শিক্ষার ক্ষেত্রে তাদেরকে চরমভাবে উৎসাহিত করবে। তো এতক্ষণ আমার সাথে থাকবার জন্য ধন্যবাদ। এবার আমি ক্লাসের বাকি অংশটুকু শেষ করব। চলুন আমরা ফিরে যাই আমাদের ক্লাসের বাকি অংশটুকুতে। হ্যাঁ, এই শেষ প্রশ্নটি আমাদের বাকি ছিল, উই মাস্ট কাল্টিভেট হাউ উই ক্যান বি অনেস্ট অ্যান্ড পাস ম্যান। তাহলে আমরা এখন থেকে কাল্টিভেট করব, চাষাবাদ করব, অর্থাৎ মনের মধ্যে পোষণ করব। কি পোষণ করব? হাউ উই ক্যান বি অনেস্ট, আমরা কেমন করে সৎ হতে পারি, অ্যান্ড পাস, সেই সাথে ধার্মিক মানুষ হতে পারি, পাস ম্যান হতে পারি, ফ্রম আওয়ার ভেরি বয়। এবার আসো, ভেরি বয়, এখন এইখানে দেওয়া আছে একটা ওয়ার্ড ভেরি, তার আগে এখানে কি আছে? আওয়ার। মনে আছে তো আওয়ার কি? আমার, তোমার, তাদের মনে আছে এটা কি? এটি ডিটারমিনার। তো কী নিয়ম পড়েছিলাম? ডিটারমিনারের কোনো নিয়ম পড়েছিলাম কি? পড়েছিলাম সম্ভবত। ডিটারমিনার দিয়ে শুরু হওয়া ফ্রেজটির ডিটারমিনার দিয়ে শুরু হওয়া ফ্রেজটিকে নাউন ফ্রেজ বলে। নাউন ফ্রেজের শেষ শব্দটি সর্বদাই নাউন হয়। তাহলে এই যে ডিটারমিনার দিয়ে শুরু হওয়া এই ফ্রেজটার নাম হবে নাউন ফ্রেজ, আর নাউন ফ্রেজের শেষ শব্দটি হবে হচ্ছে নাউন। তাহলে এখন বয়, এখন কিন্তু এটাকে নাউন ফর্মে দেওয়াই আছে। তো নাউন ফর্মে দেওয়া বয় মানে বালক, আমরা জানি এটা নাউন। আবার আমাদের লিখতেও হবে নাউন। তখন উপায়টা কি? এর আরও একটি নাউন ফর্ম খুঁজতে হবে, এর আরও একটি নাউন ওয়ার্ড খুঁজে বের করতে হবে। তো বয়ের আরেকটি নাউন ওয়ার্ড কি? সেটি হচ্ছে বয়হুড। তাহলে এই যে আওয়ার ডিটারমিনারের পরে এটি তো নাউন ওয়ার্ড, তাহলে মাঝের শব্দটা কি? মাঝের শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো ভেরি কিন্তু কখনোই অ্যাডজেক্টিভ হয়, ভেরি কখন অ্যাডজেক্টিভ হবে? যখন এমন কোনো নাউনের আগে বসবে। আসলে কিন্তু ভেরি হচ্ছে বহুল ব্যবহৃত একটি অ্যাডভার্ব ওয়ার্ড, মাথায় রাখবে। ভেরি যখন সরাসরি কোনো নাউনের পূর্বে বসবে, তখন ভেরিটাকে আমরা সরাসরি বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ। খুব কাজে লাগবে তোমাদের পরবর্তী কোনো অ্যাডমিশন টেস্টে গিয়ে। তাহলে আওয়ার ভেরি বয়হুড, তো বয়ের আরেকটি নাউন ফর্ম হচ্ছে বয়হুড। তো আমরা উত্তরটি লিখে ফেললাম বয়হুড। এই হচ্ছে আমাদের উত্তর। তো বন্ধুরা,
আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ক্লাসে একটি সাবস্ক্রাইব করো, সেই সাথে কি করবে, একটি লাইক দিও, একটি কমেন্টস করো। আর যদি কোনো ভুল ত্রুটি অবশ্যই থাকবে, ভুল ত্রুটি থাকলে সেটি তার যদি কোনো সংশোধনী আমাকে দাও তাহলে আমি খুব খুশি হব। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।